নমস্কার, আমি ঋতুপর্ণা দাস। আজ বর্ধমান বন্ধু মহল স্বেচ্ছাসেবী সংস্থা থেকে আজকে একটি অনুষ্ঠান আরম্ভ করেছি। যে অনুষ্ঠানের বিষয়বস্তু কোভিড-19। এই কোভিড-19 কারণে আজকে মানুষ আর দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে মানসিক চাপ পাচ্ছে, তাদের মধ্যে সম্পর্কে বিচ্ছেদ হচ্ছে, মানুষের মাথা ঠিক থাকছে না এবং দেখা যাচ্ছে ডোমেস্টিক ভায়োলেন্স প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তো এইসব বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজ আমরা আমাদের সংস্থায় আমন্ত্রণ জানিয়েছি মনোবিদ ডক্টরেট কিশোর মুখোপাধ্যায়। প্রথমেই তাকে ধন্যবাদ জানাই যে তিনি তার গুরুত্বপূর্ণ সময় কিছুটা অংশ আমাদেরকে দিয়েছেন, এবং আমি আরও ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের অনলাইনে এখনও কাজ করে চলেছেন, যেমন ডক্টর, নার্স, পুলিশ প্রশাসন, বিভিন্ন পঞ্চায়েত কর্মী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মীদের। তারা দীর্ঘদিন আমাদের জন্য কাজ করে চলেছেন এই মহামারীর সময়কে, এবং এই সময় আমরা অনেকজনকে হারিয়েছি। তাদের পরিবারকে আমার তরফ থেকে সমবেদনা জানাই। আমরা সবসময় তাদের পাশে অলওয়েজ আছি। এবার আমি ডক্টর মুখোপাধ্যায়কে বলে যাই যে স্যার, এখন দেখা যাচ্ছে এই লকডাউনের কারণে মানুষ দীর্ঘদিন ধরে ঘরে থাকছেন এবং তাদের মধ্যে মানসিক চাপ বাড়ছে, মানসিক দ্বন্দ্ব বাড়ছে, খুঁটিনাটি ঝামেলা পরিবারের মধ্যে লেগেই আছে। এটি ব্যাপারে বিস্তারিত যদি আপনি আমার দর্শকদের আলোকপাত করেন। ঠিক আছে, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আমার বক্তব্যের প্রথমেই আমি বন্ধু মহলের সকল সদস্যকে আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। কারণ আমি মনে করি যে এই কোভিড-19 যে সিচুয়েশন, এই পরিস্থিতিতে এটা একটা খুব ভালো উদ্যোগ। সরকারের নির্দেশ মতো বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটিতে স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে ওয়েবিনার হচ্ছে। কিছুদিন আগে আমি এরকম একটা ওয়েবিনারে অংশগ্রহণ করেছিলাম শহীদ বিদ্যাসাগর কলেজের পরিচালনায়। কিন্তু অর্গানাইজেশনের পক্ষ থেকে, সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে এরকম একটা উদ্যোগ আছে কিন্তু কম। সেজন্য আমি অবশ্যই বন্ধু মহলের প্রেসিডেন্ট, সেক্রেটারি, এক্সিকিউটিভ কমিটির মেম্বার্স এবং সকল সদস্যকে এবং শুভানুধ্যায়ী যারা রয়েছেন, যারা এই অর্গানাইজেশনের মধ্যে আছেন, তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় আপনারা অনেকেই এই প্রোগ্রাম শুনছেন, এই অনুষ্ঠান শুনছেন, এবং এর মধ্যে অনেক ছাত্রছাত্রী আছে, অবশ্যই থাকার কথা। আছেন অনেক ব্যবসায়ী, সরকারি কর্মী বা অন্য বিভিন্ন সংস্থার লোকজন। আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আপনারা সমগ্র অনুষ্ঠানটাকে মন দিয়ে শোনার চেষ্টা করুন, এবং আমিও চেষ্টা করব যে আমি আমার যে সঞ্চালিকা যেটা বলল ঋতুপর্ণা দাস, সেইভাবে আমিও স্ট্রেস ম্যানেজমেন্টের উপরে মূলত আলোকপাত করার চেষ্টা করব। দেখুন, 6 মাসের বেশি হয়ে গেল আমরা একটা আননোন একটা ওয়ার্ল্ডে আমরা বাস করছি। উই আর লিভিং কমপ্লিটলি আননোন ওয়ার্ল্ড। কেন আননোন না? এরকম অন্তত আমাদের জীবনে মানব সভ্যতা হয়তো দেখেছে, কারণ আগেও মানব সভ্যতায় ইতিহাসে প্যান্ডেমিক হয়েছে, মহামারী হয়েছে, কিন্তু আমাদের জীবনে আমরা এরকম ধরনের বিশ্বব্যাপী যে মহামারী, সেটা আমরা দেখি। সেই জন্য এর থেকে যে সমস্যা, সেটা শারীরিক সমস্যাই হোক অথবা মানসিক সমস্যাই হোক, সেই সমস্যাকে আমাদের দূর করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে সমস্যাটার প্রকৃতি কি, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য প্রবলেম। ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য প্রবলেম, এবং তারপরে আমরা সমস্যা সমাধানের পথে এগোব। সাইকোলজিক্যালি শুধু কোভিড-19 ক্ষেত্রে নয়, জীবনের অনেক ক্ষেত্রেই আমাদের সমস্যা আসবে ভবিষ্যতে। সমস্ত ক্ষেত্রেই যখন আমরা
when we said try to solve the problem, তখন আমাদের ফার্স্ট যেটা প্রয়োজন সেটা হচ্ছে we must understand the nature of the problem. We must identify the problem. কারণ সমস্যাটা যদি আমরা বুঝতে না পারি তাহলে আমরা সমাধানের পথে কিছুতেই এগিয়ে যেতে পারবো না, ভালোভাবে এগিয়ে যেতে পারবো না। সমস্যাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, যত কঠোর সমস্যাই হোক we must accept the problem. তবেই কিন্তু আমরা সমস্যা সমাধানের পথে এগিয়ে যাব। এটা ধরে নেওয়া যায় যে নিরন্তর যে প্রচার চলছে মিডিয়ার মধ্যে দিয়ে, সেই প্রচারের মধ্যে দিয়ে আমরা জেনে গেছি যে সিচুয়েশনটা কি, পরিস্থিতিটা কি, সেটা আমরা অনেকাংশেই জেনে গেছি। এবং এটাও আমরা জেনে গেছি হোয়াট টু বি ডান আর হোয়াট নট টু বি ডান, কি করা আমাদের উচিত এবং কি আমাদের করা উচিত নয়। বাইরে বাইরে আমি বলে নিচ্ছি, আপনারা হয়তো অনেকেই দেখছেন যে এখানে আমাদের মাস্ক নেই, কিন্তু তার আগে আমরা এই পরিস্থিতি স্যানিটাইজ করে নিয়েছি এবং অন্যান্য যে ব্যবস্থাগুলো গ্রহণ করার সেই ব্যবস্থাগুলো কিন্তু আমরা গ্রহণ করেই এই অনুষ্ঠানের পথে কিন্তু আমরা এগিয়ে চলেছি। তো যাই হোক, এই পরিস্থিতিগুলো আমরা জেনে গেছি এবং অনেকেই এরকম বলে যে এই পরিস্থিতি নিয়ে বিভিন্ন পরস্পর বিরোধী মন্তব্য হয়েছে, এক্সপার্টদের মধ্যেও বিভিন্ন বিপরীত ধর্মী মন্তব্য হয়েছে, তিনি যা বলছেন উনি তা হয়তো অন্যরকম বলছে। এটা কিন্তু আমার মতে দিস ইজ কোয়াইট নর্মাল, খুবই স্বাভাবিক ব্যাপার। কেননা এই টোটাল এক্সপিরিয়েন্স এটা শুধু আমাদের সাধারণ মানুষের কাছে যে নতুন তা নয়, এই গোটা অভিজ্ঞতাটা বিজ্ঞানীদের কাছে নতুন, চিকিৎসকদের কাছে নতুন। হয়তো সমজাতীয় ঘটনা ওনারা দেখেছেন, কিন্তু ঠিক এই পরিস্থিতিতে এই ঘটনা এক্সপার্টরাও দেখেননি। ফলে যখন তারা পরিকল্পনা গ্রহণ করছেন তখন আবার পরিকল্পনাটাকে তাদের চেঞ্জ করে নিতে হচ্ছে। এই চেঞ্জিং ওয়ার্ল্ডে কিন্তু আমরা বাস করছি এবং এর সাথে আমাদের মানিয়ে নিতে হবে। আরেকটা কথা আমি ইন্ট্রোডাকশনে বলবো যে কোভিড-19 শুধু শারীরিক ক্ষেত্রে বা মানসিক ক্ষেত্রে নয়, আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে এটা একটা বিপর্যয় সৃষ্টি করেছে। এমন কোনো ক্ষেত্র নেই যে ক্ষেত্রটা আনটাচ হয়ে রয়েছে। সমস্ত ক্ষেত্র, আপনি অর্থনৈতিক বলুন, সামাজিক বলুন, নৈতিক বলুন, শারীরিক বলুন, মানসিক বলুন, ব্যবসা বা শিক্ষাগত বলুন, সমস্ত ক্ষেত্রে যারা মানুষ জড়িয়ে আছেন তারা প্রত্যেকেই কিন্তু এফেক্টেড। এবং আজকে যখন আমাদের এই বক্তব্য চলছে সেইখানেও আমরা কিন্তু একেবারে এই কথা বলতে পারি না যে আমরা ব্যাপারটাকে ওভারকাম করতে পেরেছি, কারণ কমছে বাড়ছে এরকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে এবং বিশ্বব্যাপী কখনো সংক্রমণ বাড়ছে কখনো কমছে। এবং আমাদের ধরে নিতে হবে যে এটা আরো কিছুদিন চলবে এবং যে বিধিনিষেধগুলো আছে সেই বিধিনিষেধগুলো আমাদের যথাযথভাবে আমাদের মেনটেন করতে হবে। যে কথা বলছিলাম, দেখুন অর্থনৈতিক দিকে কথাটা এই জন্যই প্রথমে আমি আরম্ভ করতে চাইছি যে অর্থনৈতিক দিকের সাথে কিন্তু মানুষের অবস্থা জড়িয়ে আছে। সে ছাত্রই হোক, ছাত্রী হোক, কোনো ব্যবসায়ী হোক, কোনো কর্মচারী হোক, কোনো সরকারি কর্মী হোক, এই যারা যে জায়গায় আছে, এই গোটা পৃথিবীতে যে অর্থনৈতিক বিপর্যয় ঘটে গেল, যার থেকে আমাদের দেশও মুক্ত নয়, সেই অর্থনৈতিক পরিস্থিতির ফলে একটা বিরাট যে পরিবর্তন হয়ে গেল, সেই পরিবর্তনের সঙ্গে আমাদের তাল মিলিয়ে কিন্তু আগামী দিনে চলতে হবে। এমনকি স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকেও এটা ভাবতে হবে। কেন ভাবতে হবে? তার আগে আমি একটা কথা বলে দিই। ফর এক্সাম্পল আমি আমাদের বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি অর্থনৈতিক বলতে। যেমন ধরুন পর্যটন শিল্প, এটা আপনারা টিভিতে দেখছেন, মিডিয়াতে দেখছেন। আমাদের যে যোগাযোগ ব্যবস্থার মধ্যে দিয়ে যে পর্যটন শিল্প ছিল, বিদেশিরা আসতো, ভারতবর্ষ দেখত, বিদেশি মুদ্রা আমাদের আয় হতো, আমরাও দেশের মধ্যে ডোমেস্টিক যে সমস্ত পরিবহন রয়েছে সেগুলো ব্যবহার করতাম। এখানে একটা খুব কি বলবো আইরনি অফ ফেট, ভাগ্যের পরিহাস বলা যেতে পারে, যে সভ্যতার যে সমস্ত উৎকৃষ্ট নিদর্শন আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। এই নিয়ে আমরা গর্ব করি, মডার্ন সিভিলাইজেশন এটা নিয়ে গর্ব করি যে আমরা এমন যোগাযোগ ব্যবস্থা আমরা রেখেছি যাতে আমরা সারা বিশ্বে যে কোনো মুহূর্তে আমরা কয়েক ঘন্টার মধ্যে আমরা চলে যেতে পারি। কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থাকে আমাদের কাট অফ করে দিতে হয়েছে।
প্রাণ বাঁচানোর তাগিদে ফার্স্ট আমরা যোগাযোগ ব্যবস্থাকেই কাট অফ করে দিয়েছি যে না কারোর সাথে আমরা যোগাযোগ করব অনলি আমরা ভার্চুয়াল, যেমন আজকে মিটিং হচ্ছে ভার্চুয়াল মিটিং বা ভার্চুয়াল অন ফেসবুক, এইভাবে আমরা যে অনলাইন যে কমিউনিকেশন সেটা আমরা শুধুমাত্র রাখতে পারছি। তো এইভাবে আমাদের জীবনে যে অর্থনৈতিক বিপর্যয় চলে এসেছে সেইগুলো নিয়ে আমি কিছুদিন আগেই বলছিলাম যে ছাত্রছাত্রীদের যে নির্দেশিকা দেবেন, যারা অধ্যাপক অধ্যাপিকা আছেন, যারা শিক্ষক শিক্ষিকা আছেন, তারা বলবেন যে আগামী দিনে কিভাবে কোন সেক্টরে কোন ফিল্ডে তাদেরকে পড়াশোনা করতে হবে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে, এবং এটাও তাদেরকে বলতে হবে যে আপনারা কোন জায়গায় পড়াশোনা করলে আগামী দিনে আপনার চাকরির ক্ষেত্রে একটু সুবিধা হতে পারে, কারণ অনেক সেক্টর তো বন্ধ হয়ে গেছে। এই জন্যই তো অর্থনীতি কথাটা বললাম। সামাজিক ক্ষেত্রে যেটা সঞ্চালিকা শুরু করেছিল খুব সুন্দরও বলেছে যে এখানে আমরা সমাজকে দেখতে পেয়েছি, সমাজের প্রকৃত রূপটাকে আমরা দেখতে পেয়েছি। আমাদের নিশ্চয়ই স্যালুট জানাতে হবে যে সমস্ত বিশেষজ্ঞ রয়েছেন, ডাক্তার রয়েছেন, সাফাই কর্মী রয়েছেন, নার্স রয়েছেন, প্রশাসনের কর্মকর্তারা রয়েছেন, সমস্ত ক্ষেত্রে যারা ফ্রন্ট ব্যারিয়ারে দিতে পারে, প্রথম সারির যারা যোদ্ধা, তারা হয়তো মৃত্যুবরণ করেছে। তাদেরকে অবশ্যই আমরা আজকে এই বন্ধু মহলের জায়গা থেকে স্যালুট দেবো। এবং যারা অর্গানাইজেশন জাস্ট লাইক বন্ধু মহল, অনেক অর্গানাইজেশন এগিয়ে এসেছে মানুষের সেবার কাজে, মাস্ক বিতরণের কাজে, মেডিসিন বিতরণের কাজে, খাদ্য বিতরণের কাজে বন্ধু মহল অনেক প্রোগ্রাম করেছে আমি জানি। তাদেরকেও আমরা নিশ্চয়ই আমাদের অভিনন্দন জানাই। সমাজের একটা বড় অংশ যদি এইভাবে এগিয়ে না আসে তাহলে এই প্যান্ডেমিক আরও আমাদের মানুষকে সমস্যার মধ্যে ফেলবে। কিন্তু একই সঙ্গে সত্যকে স্বীকার করার জন্য আমি এটাও বলব যে সমাজের যে ডার্ক সাইড সেটাও কিন্তু আমরা দেখেছি। আমরা যেটা দেখিনি যে মানুষ ছটফট করছে কিন্তু তাকে হাত দেওয়ার কেউ নেই, মানুষ হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, মানুষ রাস্তায় ছটফট করে পড়ে যাচ্ছে, হসপিটালে অ্যাডমিশন পাচ্ছে না, কোভিড হয়েছে বলে মানুষকে তালা লাগিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমরা দেখেছি। সব মিলিয়ে আমরা সমাজটাকে আমরা একটা নতুনভাবে দেখেছি, নতুনভাবে চিনেছি এই সমাজকে, আমার দেশকে এবং বিশ্বকে। কিন্তু যে দিকটা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি, হয়েছে আলোচনা, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক দিক এবং শিক্ষাগত দিক। শিক্ষাগত দিকটা খুবই অবহেলিত। কেন অবহেলিত আজকে পর্যন্ত আমি জানি তাতে 15ই অক্টোবরের পর স্কুল কলেজগুলো ধীরে ধীরে খোলার একটা পরিকল্পনা হচ্ছে, অর্থাৎ দীর্ঘ মেয়াদী একটা লকডাউন চলছে এডুকেশনাল সেক্টরে। ফলে এই সমস্ত ছাত্রছাত্রী যারা প্রতিদিন ব্যাগ নিয়ে স্কুলে যেত, ফ্রম প্রাইমারি টু হায়ার সেকেন্ডারি, ফ্রম হায়ার সেকেন্ডারি টু হায়ার এডুকেশন, ফ্রম কলেজ এডুকেশন বলুন আর পোস্ট গ্র্যাজুয়েট গ্রেড বলুন, যে কোনো ক্ষেত্রে বলুন, রিসার্চের ক্ষেত্রে বলুন, সমস্ত স্টুডেন্টস এবং রিলেটেড পার্সন লাইক প্রফেসর্স, লাইক টিচার্স প্রত্যেকেই কিন্তু হতাশ। অনেক এরকম আমি শুনেছি যে তারা তো মাইনে পাচ্ছেন, সব তারা তো ঠিকই আছেন। না, এটা নয়। টাকা পয়সা পেলেই যদি মানুষ খুব ভালোভাবে বাঁচত তাহলে মানুষের মনে এত উদ্বেগ, এত হতাশা জমত না। ম্যান ক্যানট লিভ অন দিস বাই ব্রেড অ্যান্ড বাটার। শুধুমাত্র রুটি এবং মাখন দিয়ে মানুষ বাঁচে না, মানুষ বাঁচে তার সমাজের মধ্যে, মানুষ বাঁচে তার সার্থকতার মধ্যে। সুতরাং যারা আজকে কর্মক্ষেত্রে যেতে পারছে না, সে যে সেক্টরই হোক না কেন, তারা কিন্তু অত্যন্ত দুঃস্থ। সুতরাং এই এডুকেশন খুব তাড়াতাড়ি শুনছি আরম্ভ হবে, খুব ভালো এটা হওয়া দরকার, বিধিনিষেধ মেনে এটাকে করতে হবে। তো বলা যেতে পারে একটা সামগ্রিক একটা দুঃসময়, একটা সামগ্রিক একটা অন্ধকার আমাদের জীবনকে প্রায় পুরোপুরি ছেড়ে ফেলেছে। এর থেকে আমাদের মুক্তি পেতেই আমরা কি এই অন্ধকারের কাছে নিজেকে আমরা আত্মসমর্পণ করব? তা হতে পারে না। সমস্যা যতই গভীর হোক না কেন, সমস্যা সমাধানের পর আমাদের সুস্থ হবে। রাত্রি যতই গভীর হোক, রাত্রির শেষে কিন্তু আলো আসবে। এটাই আমরা রাত্রি ঘুমোতে যাওয়ার সময় এক্সপেক্ট করি যে আমরা ঘুমোবো, নিদ্রার পর আমরা আলো পাবো, আবার কর্মজীবনে ফিরে যাবো। হয়তো এই অবস্থাটা নির্ধারিত হয়েছে, হয়তো আমরা অনেকটাই আহত, অনেক দিক থেকে বিপর্যস্ত, তবুও আমাদেরকে সেই চেষ্টা কিন্তু করতে হবে। দুঃসময়কে আমাদের অতিক্রম করতেই হবে। আপনারা অনেকেই জানেন, আমি
আমি খুব বেশি যাবো না, কিন্তু দুঃসময়ের কথাটা বলার সঙ্গে সঙ্গে আমি এটাও বলতে চাই যে কবিগুরু দুঃসময় বলে একটি কবিতা আছে, এটা আমি আমার জীবনে যখন প্রয়োগ করেছি তখন ভালো ফল পেয়েছি। আমার জীবনে যখন আশঙ্কা, আমার ব্যক্তিগত জীবনের যে সমস্ত খারাপ অবস্থার দিকে, তখন আমি একটু ভালো ফল পেয়েছি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, প্রভু বিভঙ্গ ওরে বিভঙ্গ মোহ, এখনই অন্ধকার বন্ধ করোনা পাখা। খুব সুন্দর একটা কথা আজকের দিনে দাঁড়িয়ে। অন্ধকার, হয়তো সঙ্গী নেই, হয়তো কাউকে পাশে পাচ্ছি না, যেমন আমাদের এই সিচুয়েশন, কিন্তু কবি কি বলছেন, কিন্তু পাখা বন্ধ করলে হবে। এই পাখাকে ভর করে আমাদের উড়ে যেতে হবে, এই অন্ধকারকে অতিক্রম করতে হবে। সুতরাং কাব্য, কবিতা, নাটক, গান এগুলো তো শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকার জন্য নয়, এগুলোকে আমরা জীবনে ব্যবহার করি আমাদের আনন্দে, আমাদের দুঃখে, আমাদের যন্ত্রণায়, আমাদের ব্যথায়, আমাদের বিপর্যয়ে, এর থেকে আমরা মোটিভেশন নিই। সুতরাং আপনারা যারা শুনছেন তাদের কাছে আমি অবশ্যই বলবো, সঙ্গীত থেকে মোটিভেশন নিন, কবিতা থেকে মোটিভেশন নিন, নাটক থেকে মোটিভেশন নিন। অর্থাৎ জীবনের সমস্ত ক্ষেত্রে যে শিল্প ছড়িয়ে রয়েছে, যে সমস্ত মহাপুরুষ আমাদের বাণী বিভিন্ন দিয়ে গেছেন, বিবেকানন্দ থেকে আরম্ভ করে, রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে, যে কোনো যারা দর্শনের কথা বলে গেছেন, সেখান থেকে এগুলো আমাদের মনোবল বৃদ্ধিতে আমাদের সহায়তা করে। দেখুন, আমাকে বলা হয়েছে যে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো সেগুলো আলোচনা করা যায়, খুব কমই এগুলো আলোচনা হচ্ছে, এটা ঠিকই। এটা আমাদের ভাবতেই হবে যে আমাদের এই কোভিড-19 আমাদেরকে ডিমোটিভেটেড করে দিয়েছে অনেকাংশে। এটা ঘটনা। কোভিড-19-এর জন্য অনেকে হতাশ হয়েছে, অনেকে মানসিক দ্বন্দ্বে ভুগছে, অনেক ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, অনেকে অবসাদে ভুগছে এবং তারা কোনো দিশা খুঁজে পাচ্ছে না। এমনকি খুব খারাপ লাগছে বলতে, আমার জানা ঘটনা এবং আপনারাও অনেক শুনেছেন যে তারা এই মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যা করেছে। তো এই যে একজন কিছুদিন আগে একজন ডাক্তারবাবু বলছিলেন, আমাদের এক টিভি প্রোগ্রামে আমি শুনছিলাম, কথাটা খুব সঙ্গত কথা, এই কোভিড-19 কুরিয়ার কুম্বল চলে যাবে, জানি যার সৃষ্টি আছে তার বিনাশও আছে, যেতে ভাবছি, কিন্তু এটা যে দীর্ঘমেয়াদী ছাপ আমাদের মনোজগতে ফেলে গেল, সেটা কি সহজে যাবে? যদি আমরা ডিল করতে না পারি তাহলে কিন্তু মনোজগতে এই ছাপ থেকে যাবে। মনের কিন্তু এটা একটা বড় ব্যাপার। ফ্রম সাইকোলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট আমি এটা আপনাদের বলবো যে মনে যদি কোনো একটা বিশাল ঘটনা ঘটে যায়, একটা আতঙ্কের ঘটনা ঘটে যায়, সেটা আমরা অনেক সময় সারা জীবন বহন করি। যেমন ফর এক্সাম্পল, ধরুন কারো কিশোর বয়সে, ছোট বয়সে সে কোনো একটা আতঙ্কজনক পরিবেশের মধ্যে দিয়ে মানুষ হয়েছে, দেখা যাবে ভবিষ্যতেও যখন সে বড় হয়ে গেছে সেই আতঙ্কের পরিস্থিতি নেই, কিন্তু তবু সে কিন্তু সেই আতঙ্ক মাঝে মাঝে আতঙ্কিত হয়ে পড়ছে। এটা হয়। এবং আপনাদের হয়তো কারো কারো জীবনে এরকম অভিজ্ঞতা হয়েছে, আপনারা স্বপ্ন দেখছেন যে পরীক্ষার হলে ঢুকেছেন, কোশ্চেন পেপার পড়ে গেছে, কোশ্চেন খুব শক্ত এবং সবাই দিচ্ছে, আমি লিখতে পারছি। কেন এরকম স্বপ্ন দেখছি? না, ওই যে আমরা পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা করি, ওই দুশ্চিন্তা করতে করতে আমাদের মনোজগতে একটা স্থায়ী আসন সেটা লাভ করে এবং স্বপ্নের মধ্যে দিয়ে, আমাদের আচরণের মধ্যে দিয়ে প্রকাশিত হয়। এমনকি যখন সে এক ছাত্র নেই, যখন সে কর্মজগতে চলে গেছে বা কর্মে থেকে অবসর নিয়ে নিয়েছে, এমন লোকও সে পরীক্ষার স্বপ্ন দেখছে। এই কথা বলার আমার উদ্দেশ্য এটাই যে মনোজগতে যখন কোনো কিছু গভীরভাবে রেখাপাত করে এবং সেটাকে যখন আমরা দূর করার চেষ্টা করি না, তখন ধীরে ধীরে শরীরে যেমন কোনো রোগ ক্রনিক হয়ে যেতে পারে, তেমনি মনোজগতেও কোনো কোনো রোগ কিন্তু ক্রনিক হয়ে যেতে পারে। হতাশা, মানসিক দ্বন্দ্ব, ডিমোটিভেশন ইত্যাদি অবসাদ মানুষকে কিন্তু ধ্বংস করে দেয়, মানুষকে কিন্তু তার জীবন স্বাভাবিক জীবনযাপন করতে দেয় না। আপনারা নিশ্চয়ই মনে করছেন
যে সমস্যাটা আমি বলছি, কিন্তু হোয়াট ইজ দ্য সলিউশন? সলিউশন দরকার, কীভাবে আমরা সাইকোলজিক্যালি এগুলোকে সলভ করবো। প্রথমে আমি এখানে বলবো একটা শব্দ আমি ব্যবহার করবো যেটার সাথে আপনারা পরিচিত, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ডেভেলপ মেন্টাল হেলথ। আপনাকে মানসিক স্বাস্থ্য বলে দিতে হবে। মানসিক স্বাস্থ্য কি না, শারীরিক স্বাস্থ্যের মতো আমাদের মানসিক স্বাস্থ্য, কারণ আমরা জানি আমাদের দেহ রয়েছে এবং এটাও আমরা জানি আমাদের মন আছে। হয়তো মনটা আমরা আইডেন্টিফাই করতে পারি না, সেটা নিয়ে ফিলোসফিক্যাল অনেক তর্ক বিতর্ক করতে পারি। সেটা কখনো যদি আলোচনা হয় তখন আমরা আবার বন্ধু মহল থেকে আমরা আলোচনা করবো যে হোয়াট ইজ মাইন্ড। এটা আমরা খুব সহজেই বলে দিই মন, বাট হোয়াট ইজ মাইন্ড, মন কোথায় আছে সেই নিয়ে একটা বিরাট আলোচনা হতে পারে। কিন্তু এখানে আমরা ধরে নিচ্ছি যে মন নিশ্চয়ই আছে এবং মনে আমাদের অনেক চিন্তা হয়। তো শারীরিকভাবে যেমন আমাদের কোনো প্রবলেম হলে আমরা ডাক্তারের কাছে যাই, আমরা চিকিৎসা করাই, কাউন্সিলরের কাছে যাই, বা আমরা পরামর্শ শুনি বন্ধু বান্ধবদের কাছে, তেমনি আমাদের মনেও সমস্যার সৃষ্টি হতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা আমাদের মনকেও সুস্থ রাখার চেষ্টা করি। দেখুন, মন অসুস্থ করলে অনেকে তো আটকে ওঠে, বলতে চায় না, আমি কি পাগল নাকি যে তুমি আমাকে মন অসুস্থ বলছো? শরীর অসুস্থ করে ঠিক আছে, আমার হাতে ব্যথা হচ্ছে, বলতে কোনো লজ্জা নেই, কিন্তু আমার মন অসুস্থ, আমার সবসময় এটা চিন্তা হচ্ছে, সবসময় ভয় হচ্ছে, এটা কিন্তু বলতে অনেকে দ্বিধা বোধ করে। এইখানেই ভুলটা হয়। আর এখনকার দিনে সাইকোলজি একটা ল্যাবরেটরি বেস সায়েন্স, এবং এর দ্বারা মানুষ যেমন আমরা চিকিৎসা ক্ষেত্রে উন্নতি করতে পারছি, শারীরিক সুবিধা অনেক পাচ্ছি, তেমনি আমাদের মানসিক সমস্যা আমাদের সমাধান করতে পারবো। তো শারীরিকভাবে যেমন কেউ দুর্বল, কেউ সবল, তেমনি মানসিকভাবেও কিন্তু কেউ সবল, কেউ দুর্বল, বিভিন্ন কারণ। তো সেই যারা দুর্বল প্রকৃতি, যারা সবল প্রকৃতির মানুষ, তারা কিন্তু ঠিক ব্যাপারগুলোকে ম্যানেজ করে নিচ্ছেন এই পর্যায়ে, তো তারা কিন্তু তাদের গঠন, মানসিক গঠনকে শক্ত করে ফেলেছেন। কিন্তু সবাই তো সমান নয়। যারা মানসিকভাবে দুর্বল, তাদেরকে কিন্তু মেন্টাল হেলথ বা মানসিক গঠনের দিকে কিন্তু নজর রাখতে হবে। একদিনেই হবে না, একদিনই যেমন শরীরের উন্নতি সাধন সম্ভব নয়, তেমনি একদিনে মানসিক গঠনটাকেও আপনার পাল্টাতে পারবেন না, কিন্তু ইউ মাস্ট স্টার্ট, আপনাকে করতে হবে। তা কীভাবে আমি মানসিক যে হেলথ, মেন্টাল হেলথ, মানসিক যে স্বাস্থ্য, সেটার উন্নতি বিধান করবেন না? তার প্রথম কাজ হচ্ছে শরীরকে সুস্থ রাখা। কেননা শরীর সুস্থ না থাকলে আমরা মন সুস্থ থাকতে পারবো না। মেন্স সানা ইন কর্পোরে সানো, একটা ল্যাটিন ওয়ার্ড, মেন্স সানা ইন কর্পোরে সানো, তার মানে হেলদি মাইন্ড লিভস ইন হেলদি বডি। সুস্থ মন বাস করে সুস্থ দেহে। যদি আমরা দেহটাই সুস্থ না হয়, তাহলে আমরা মন সুস্থ হতে পারবে না। আপনি যদি দিনটাকে অসুস্থতার মধ্যে থাকেন, তাহলে কিভাবে আপনি আপনার মনকে সুস্থ করে তুলবেন? সেই জন্যই এটা বলা হয়েছে ল্যাটিন ওয়ার্ডে যে মেন্স সানা ইন কর্পোরে সানো। এই কথাটা লেখা থাকে, দেখবেন অনেক সময় আপনারা হয়তো নজর করেননি, যখন স্পোর্টসের সার্টিফিকেট দেওয়া হয়, তখন স্পোর্টসের সার্টিফিকেটের মাথায় এটা লেখা থাকে মেন্স সানা ইন কর্পোরে সানো, অর্থাৎ হেলদি মাইন্ড লিভস ইন হেলদি বডি। তাহলে হেলদি মাইন্ড পাওয়ার জন্য কি করতে হবে? বডিকে পজিটিভ করতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। এই পজিটিভ বডিকে হেলদি করতে চাই, আপনাকে জিমে যেতে হবে নট দ্যাট। আপনি একটা পরিশ্রমী চরিত্র তৈরি করতে পারেন, স্বাভাবিক কাজকর্ম নিজে করার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনার হেলদি বডি তৈরি হবে। আপনার মাসল না হোক, আপনার বডির যে ব্লাড সার্কুলেশন, আপনার বিভিন্ন মোটর অ্যাক্টিভিটি, সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো সচল থাকলে আপনি একটা সুস্থ দেহের মালিক হবেন। আপনি ব্যায়ামবিন না হতে পারেন, দরকারও নেই। সুতরাং আপনার প্রথম কাজ হচ্ছে মন, সুস্থ মন বা মানসিক স্বাস্থ্যকে রাখতে গেলে সুস্থ দেহকে আমাদের করতে হবে। তো হঠাৎ আমার শরীরটা খারাপ করে আমি মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম, এটা করলাম হবে, এটা একটা রেগুলার একটা রুটিনের মধ্যে আপনাকে রাখতে হবে। ঘরেই রাখতে পারবেন না, আপনি পরিশ্রম শান্ত কাজ যদি ঘরের কাজ নিজে করেন তাহলেই হবে। সেকেন্ড আমি বলবো যে এটা খুব খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখবেন সবাই যারা শুনছেন। এটা জানেন নতুন কিছু নয়, কোনো কিছুই নতুন নয়, সবই আপনাদের জানা, কিন্তু সেগুলোকে আবার রিক্যাপচুলেট করা। শেয়ার ইউর আইডিয়া, তোমার আইডিয়াগুলো শেয়ার করো, শেয়ার উইথ ফ্রেন্ডস, শেয়ার উইথ রিলেটিভস, শেয়ার উইথ ফাদার, শেয়ার উইথ সান, ছেলের সাথে, বন্ধুর সাথে, পরিবারের সাথে, যেখানে যাকে পারেন
তার সাথে তোমার যে আইডিয়া, তোমার যে চিন্তা, সেগুলো শেয়ার করো। কিছু কিছু মানুষ আছে যারা কিছুতেই নিজেদের মনকে খুলতে পারে না। যে আতঙ্ক আসছে, যে ভয় আসছে, আর তোমার বন্ধুকে বলো। তুমি তোমার বন্ধু, তোমার ঘরে বন্ধুকে যদি না বলতে পারো, আস্থাভাজন যদি কাউকে না পাও, তুমি তোমার ঘরে ঢুকতে পারো। অর্থাৎ যাকে তুমি মনে করবে যে আস্থাভাজন কথা কেন বললাম না, অনেকে ভাবে যদি আমার ওই বন্ধুকে বলি পরে সে এটা সুযোগ নেবে, তুই তো বলেছিস যে সেই জন্য অনেকে মনটাকে খুলতে পারে না। সেই জন্য মনটাকে খুলতে গেলে সে চায় একজন আস্থাভাজনকে। অবশ্যই এটা তার স্বাভাবিক একটা চিন্তা। তো যাই হোক, সে আস্থাভাজন ব্যক্তি বা বন্ধু বান্ধব নিশ্চয়ই কেউ না কেউ থাকবে যারা আমাদের শুভানুধ্যায়ী। তাদের কাছে তোমার চিন্তাকে তুমি শেয়ার করো। চিন্তাকে যখনই তুমি শেয়ার করলে সঙ্গে সঙ্গে ওষুধ খাওয়ার মতন তোমার মেন্টাল প্রবলেম আস্তে আস্তে কমতে শুরু করে। খুব মজার ব্যাপারটা, আমি যতক্ষণ সমস্যাটাকে ঘুরে আছি আমার শরীরে অস্বস্তি হচ্ছে। যখন সমস্যাটা বলে ফেললাম যে ভাই দেখো আমার এরকম হচ্ছে, বলার সঙ্গে সঙ্গে তুমি রেজাল্ট দিতে শুরু করবে। হয়তো সবটা ভালো হবে না, কিন্তু তুমি একটা শুরু করতে পারো। খুব একটা সুন্দর গল্প আমি আপনাদের বলি। এটা আমি আমার একটা বইয়ে, মনোবিদ্যা দর্পণে জীবন নামক একটা বইয়ে আমি উল্লেখ করেছিলাম যে খুব সুন্দর গল্প এই প্রসঙ্গে, যে একটা নাপিতের গল্প। একটা রাজার সিং আছে দুটো। তো যে নাপিত রাজার চুল কাটতে যায় সে দেখতে পায়, চুল কাটতে গিয়ে দেখতে পায় যে দুটো সিং। তখনই তাকে ফিরতে দেওয়া হয় না, রাজপ্রাসাদে তাকে মেরে দেওয়া হয়। কারণ রাজা চায় না যে আমার সিং আছে এইটা পাঁচমান হয়ে যায়, তারা আমার মর্যাদা নষ্ট হয়। একদিন ভোলা ভালা, বেশ মন খোলা, আনন্দময় একটা নাপিতকে রাজা ডেকে পাঠালো। নাপিত তো চুল কাটতে কাটতে রাজার দুটো সিংকে দেখতে ন্যাচারালি পাবে। রাজার মুখের দিকে তাকিয়ে দেখছে রাজা পুরো হাসছে, রাজার মুখে বিস্ফুরতা। তখন নাপিত বুঝতে পারলো যে সে আজকে ফিরে যেতে পারবে না, তার মৃত্যু হবে, তাকে মেরে ফেলা হবে। যেমন আগে যে সমস্ত নাপিতরা মারা গেছে সেই ভাবে তার মৃত্যু হবে। এতে সে খুব ভয় পেয়ে গেল, কিন্তু সে খুব উন্নয়ন করতে লাগলো, রাজা মশাই আমি আর কাউকে বলবো না, আপনাকে ছিলাম। তো তখন একদিকে মানুষের মেজাজ ভালো থাকে। তো সেদিন রাজার মেজাজ কিন্তু খুব শরীর ছিল, খুব ভালো ছিল। তো রাজা তাকে বললো, ঠিক আছে তোর কথা আমি মেনে নিলাম, তুই কিন্তু কাউকে বলবি না এই কথা। যদি কাউকে বলিস তাহলে কিন্তু তোর প্রাণ যাবে, এইগুলো তাকে ছিল। নাপিত তো ঘরে এলো, এসে তার পেট ফুলতে লাগলো, তার হাসি চলে গেল। তার মা বলল যে কিরে, তুই যে এত আনন্দ গান করতিস সব সময়, কোনো কিছু কি দুঃখ ছিল না, তোর মনে এত কষ্ট কেন, তুই হাসছিস না কেন, আমাকে বল। কিন্তু নাপিত সেই কথাটা তার মাকেও বলতে পারল। সে ভাবলো মায়ের কান থেকে যদি আরো 5 কান হয়ে যায় দুঃখ থেকে, তাহলে রাজা আমাকে প্রাণে মেরে ফেলবে। বললো না মা, তোমাকেও বলা যাবে না। তখন মা বললো তাহলে তুই এক কাজ কর। মারা সবসময় খুব ভালো পরামর্শ দেন, শিক্ষিত হোক বা না হোক। মা বললেন একটা কাজ কর, ওই দূরে পাহাড়ের কোলে একটা নিম গাছ দেখতে পাচ্ছি যে, হ্যাঁ ওটা নির্জন, ওখানে কেউ থাকবে না, তুই ভোরবেলায় চলে যাবি, নিয়ে গিয়ে তোর মনের কথাটা ওখানে প্রকাশ করবি। তো নাপিত মায়ের কথা শুনে ভোরবেলায় পাহাড়ের কোলে নিম গাছের তলায় গেল। গিয়ে দেখলো কেউ নেই, ফাঁকা জায়গা। তখন সে বললো, শোনো শুনুন সব, রাজার মাথায় দুটো সিং, আমি রাজার মাথায় দুটো সিং দেখেছি, আমি রাজার মাথায় দুটো সিং দেখেছি। এই বলে সে বলে ফেলল। বলার সঙ্গে সঙ্গে তার পেটের ফোলা কমতে গেল, সে খুব আনন্দিত হয়ে পড়লো। গান গাইতে তার মুখে গান এলো, সে গান গাইতে কেউ নেই, যাও তো বলে শুধু উড়িয়ে নিয়েছে, নিম গাছকে উড়িয়ে নিয়েছে। তাতেই কিন্তু সে অনেক স্বস্তি পেল। অবশ্যই এটা একটা গল্প, কিন্তু এই গল্পটা কিন্তু কাল্পনিক হতে দেবে। এর মধ্যে যে সত্যটা লুকিয়ে আছে সেটা হচ্ছে শেয়ার ইউর আইডিয়াস। আপনি যে মানসিক কষ্ট পাচ্ছেন, যে মানসিক দুঃখ পাচ্ছেন, এটা কিন্তু চেপে রাখবেন না, এটা বলার চেষ্টা করুন। দেখুন একটা এখানে আমি বলবো যে বীরেন্দ্রনাথ চক্রবর্তী একজন আধুনিক কবি, তার কবিতা অনেকেই পড়েছেন।
সেই কবিতার মধ্যে একটা মানসাঙ্ক বলে কবিতা আছে, মনের অঙ্ক। সেই মানসাঙ্ক কবিতাটার বক্তব্য হচ্ছে, যদি আমরা আমাদের আনন্দকে ভাগ করি তাহলে আনন্দ বেড়ে যায়। আপনারা দেখেছেন পিকনিকে যে খাবার খেয়েছেন সেটা কিন্তু খুব মনে আছে, যে কি সুন্দর রান্না হয়েছিল, তা কেন কিন্তু খুব ভালো রান্না হয়েছিল, কিন্তু তার থেকেও বড় কথা সেদিন মনটা ছিল আপনার প্রফুল্ল, অনেক লোক ছিল সেখানে, তাদের সাথে আপনি আপনার জিনিসগুলোকে শেয়ার করতে পারছিলেন, সেই জন্যই আমরা সেই দিনটার কথা মনে আছে, এই সমস্ত দিনগুলোর কথা আমার মনে থাকে, সেইটা আমাদের মনে থাকে। তো সেই জন্যে উনি বলছেন যে আনন্দকে যদি ভাগ করা যায় তার আনন্দ বেড়ে যায়। আপনি যদি আপনার আনন্দকে নিয়ে যদি ঘরের মধ্যে থাকেন, অনেকে ভাবেন যে আমরা খুব বুদ্ধিমান, আমার আনন্দটাকে আমি কাউকে বলবো না। আরে বাবা, তুমি তোমার আনন্দটাকে না বললে তোমার আনন্দ কমে যাবে। তুমি যখন তোমার আনন্দটাকে প্রকাশ করবে সেই জন্য আমরা আনন্দ অনুষ্ঠান করি। আনন্দ অনুষ্ঠান কেন করি না, আমার আনন্দটা বেড়ে যায়, লোকেও আনন্দিত হয়, আমি নিজেও আনন্দিত হয়। ঠিক উল্টোটা হয় দুঃখের ক্ষেত্রে। দুঃখ যখন আমি বেটে দিই 5 জনের মধ্যে, তখন দুঃখটা কমে যায়। আনন্দ ভাগ করলে আনন্দ বাড়ে, দুঃখ ভাগ করলে দুঃখ কমে। দেখুন আমাদের হিন্দু ধর্মে বা সমস্ত ধর্মেই যে অনুষ্ঠান, মৃতদেহ মানুষ মারা যাওয়ার পর যে সমস্ত অনুষ্ঠান করা হয়, 5 জনকে নেমন্তন্ন করা হয়, নেমন্তন্ন করাটা খারাপ, হয়তো সবাই এটা মেনে নেন না, কিন্তু 5 জন একত্রিত যে হওয়া, এর একটা কারণ আছে। অর্থাৎ 5 জন একত্রিত হলে, 5 জনের সাথে কথা বললে এই দুঃখের যে ভাগ সেটা লাঘব হয়ে যায়। সুতরাং আমাদের মনের যে চিন্তাধারা, ভাবনাগুলোকে, সেইগুলোকে আমাদের প্রকাশ করতে হবে। আমি আরেকটা অবশ্যই বলবো, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা টেলিভিশনের একটা কবিতা, হোম দ্য গড আর বাইরের ডেট। এটা আমি ছোটবেলায় পড়েছিলাম, ছোটবেলায় আমি কিশোর বয়সে পড়েছিলাম। হোম দ্য গড দ্য বাইরের ডেট, অর্থাৎ মৃত সৈনিককে আনা হয়েছে যুদ্ধে। একজন সৈনিক, কবিতার বিষয়বস্তু হচ্ছে যুদ্ধে একজন সৈনিক মারা গেছে, তার দেহকে নিয়ে আসা হয়েছে, সকলে কাঁদছে, কিন্তু তার বিধবা স্ত্রী, উইডো, যে ওয়াইফ, সে কাঁদতে পারছে না, সে হতভম্ব হয়ে গেছে, সে অ্যাকসেপ্ট করতে পারছে না, না একটু হতে পারে না, সে কাঁদছে না। সবাই তখন বলছে, ইনি যদি না কাঁদেন তাহলে ইনি কিন্তু মারা যাবে, সি মাস্ট সুইপ অর সি উইল ডাই, সে নিশ্চয়ই কাঁদবেন অথবা তিনি মারা যাবেন। তো তাকে ওই তার স্বামীর যে বীরত্ব, তার কথা বলা হচ্ছে, কারণ এইসব আলোচনা করলে মানুষ কেঁদে ফেলে হঠাৎ করে, তার পোশাক আশাক এনে দেখানো হচ্ছে, কিন্তু কিছুতেই তার স্ত্রী কাঁদতে পারছে না, কারণ তিনি অ্যাকসেপ্ট করতে পারেন প্রবলেমটা, তিনি অ্যাকসেপ্ট করতে পারেননি। হঠাৎ একদিনের বুদ্ধি হলো, একজন নার্স ছিল পাশে, সে তার শিশু পুত্রকে এনে তা কোলে দিল। যখনই কোলে দিল, তখন সেই শিশু পুত্রকে দেখে তার সেই বিধবা স্ত্রী বলে উঠল, আই মাস্ট লাভ ফর দি, আমি এই বাচ্চার জন্য নিশ্চয়ই মারা যাবে, অর্থাৎ আমাকে আগামী দিনের জন্য বাঁচতে হবে, আমার একটা বিরাট দুঃখ ঘটে গেছে। এইটা কিন্তু এই সিচুয়েশনে আমি কেন বললাম না, দেখুন প্রবলেম, এই আমি বক্তা মানে এমন নয় যে আমার প্রবলেম নেই, আমি কোনো নলেজ দিচ্ছি না। আপনার যেমন প্রবলেম আছে, আপনি যেমন আতঙ্কগ্রস্ত, আমিও তাই, আপনি যেমন হতাশাগ্রস্ত, আমিও তাই, আমি আলাদা আলাদা কেউ নয়, কিন্তু আমি চেষ্টা করছি যে কীভাবে হতাশ থেকে দূর করা যায়। তো এইখানে এই প্রবলেমটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে, কোনো উপায় নেই। আমাদের যে কষ্ট হচ্ছে, 5 জনের সাথে আগে যেমন খেলতাম, বেড়াতাম, ঘুরতাম, সেটা করতে পারছি না, তার জন্য যে কষ্ট হচ্ছে, সেই কষ্টটাকে আমাদের মেনে নিতে হবে, নিয়ে নতুনভাবে কীভাবে আমরা বাঁচবো সেই কথা আমাদের ভাবতে হবে। তো ওই ভদ্রমহিলা প্রথমে অ্যাকসেপ্ট করতে পারছিলেন না, যদি তিনি অ্যাকসেপ্ট করতে না পারতেন, যদি তিনি না কাঁদতেন, তাহলে কী হতো, তিনি মারা যেতেন। কিন্তু নতুন জীবন, ওই বাচ্চা ছেলেটাও তখন নষ্ট হয়ে যেত, সেই বাচ্চার জন্য, তার নিজের সন্তানের জন্য তাকে আবার নতুন জীবনকে আহ্বান করে। সুতরাং এই শেয়ারিং অফ আইডিয়াস, মনকে খোলা, মনের কথা বলা, এইটা কিন্তু আপনার মানসিক সমস্যাকে অনেকাংশে দূর করবে। এবং শুধু সাহিত্যে বা কবিতাতে নয়, এটার একটা সাইকোলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট আছে। এগুলো হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না। পুরনো দিনের সাইকোলজিস্ট ফ্রয়েড, ব্রায়ার, সার্কো, এনারা চিকিৎসা করতেন, তখন অত চিকিৎসা পদ্ধতি ওঠেনি। সেই চিকিৎসা পদ্ধতির একটা অন্য নাম হচ্ছে টকিং আউট মেথড। অর্থাৎ অনেক মানুষের জীবনে যে দুর্ভোগগুলো রয়েছে, সেই দুর্ভোগগুলো সে বলতে পারছে না, এমন এমন আতঙ্ক
এমন কষ্ট যে সে তার অবচেতন মনে সে বহন করে চলেছে দিনের পর দিন, কিন্তু কাউকে বলতে পারছে না। এমনকি সে নিজেও নিজের কাছে বলতে পারছে না। এমনই বিভিন্ন ব্যাপার মানুষের জীবন থেকে যায়। তখন সার্কো এবং ফ্রয়েড এরা সব ভাবলেন যে কোনোভাবে যদি আমরা বলাতে পারি রোগীকে, পেশেন্টকে, যে হোয়াট ইজ হার প্রবলেম, তাহলে কিন্তু আমরা তাকে অনেকাংশই রোগমুক্ত করতে পারবো। এবং তারপরে তখনকার দিনে হিপনোটিজম ব্যবহার হতো, আজকালকার দিনে সেটা হয় না, অনেক মেথড আছে। হিপনোটিজম করে সম্মোহন করে তাকে একটা অন্য স্তরে নিয়ে গিয়ে তার মনের কথাকে টেনে বার করতে এই সমস্ত সাইকোলজিস্টরা এবং তার মধ্যে দিয়ে তারা চিকিৎসা করতেন এই সমস্ত রোগ থেকে তাকে মুক্ত করার চেষ্টা করেন। সুতরাং এই টকিং আউট মেথড বা নিজের আইডিয়াকে শেয়ার করা মানসিক স্বাস্থ্যকে গড়ে তোলার ক্ষেত্রে একটা বিশাল পদক্ষেপ। থার্ডলি আমি বলবো, না এখন আমার বক্তব্য আছে, কতক্ষণ আমি বলতে পারবো না? আচ্ছা, তো আমি বলতে পারবো না, ঠিক আছে। তো এখন থার্ডলি আমি যেটা বলবো যে আমাদের যে আইডিয়াসগুলো, বিভিন্ন রকম ইমোশনস রয়েছে, বিভিন্ন রকম যে আমাদের ইন্টারেস্ট রয়েছে, সেগুলোকে ডেভেলপ করে নেওয়ার চেষ্টা করা, সেগুলোকে আমাদের ডেভেলপ করতে হবে। এবং সেই ডেভেলপ যদি আমরা করতে পারি তাহলে অনেকাংশে আমরা কিন্তু আমাদের সমস্যা থেকে মুক্ত হতে পারবো। দেখুন, আমি নিজের জীবনের উদাহরণ দিয়ে বলছি, যখনই আমিও লকডাউনে যখন আটকে গেলাম, তখন আমি ভাবলাম আমি কি করি। ঘরের মধ্যে আমি থাকি না, আমি একটু এক্সট্রোভার্ট, বহির্মুখী, কিন্তু আমি দেখলাম যে আমাকে অন্য একটা পথে আমার মনকে চালনা করতে হবে। তখন আমি লেখালেখিটা শুরু করলাম। আগে লিখতাম, অল্প লিখতাম, কিন্তু এই লকডাউন পিরিয়ডটাকে আমি ব্যবহার করলাম। অর্থাৎ হোয়াট ইজ প্রবলেম, দিস ইজ স্কোপ টু মি। এটা একটা সাইকোলজিক্যাল পয়েন্ট। যেটাকে তুমি প্রবলেম ভাবছো, তুমি এটাকে সুযোগে রূপান্তরিত করো। অনেকেই সুযোগে রূপান্তরিত করছে। লকডাউন পিরিয়ডে বসে বসে আমি চিন্তা করতাম আমি আরো খারাপ হয়ে যাব, কিন্তু আমি যখন সেটাকে সুযোগে রূপান্তরিত করলাম, লেখালেখির মধ্যে দিয়ে আমি যখন করলাম, তখন আমি সেটাকে কতটা মানসিক দিক থেকে আমাদের ততটা আমরা বিপর্যস্ত হয়ে পড়ব। সুতরাং যারা একটু গিটার বাজাতে জানে, যারা একটু গান করতে জানে, যারা একটু এই বিভিন্ন রকম ইনডোর গেমস জানে, তারা কিন্তু যদি সেই মধ্যেই তারা সময়টা কাটিয়েছে, তাহলে তারা অতটা কিন্তু মানসিক চাপের মধ্যে থাকেনি। আর যারা সেটা করতে পারেনি, তারা কিন্তু মানসিক চাপের মধ্যে থেকেছে। সুতরাং আমাদের আগ্রহের ইন্টারেস্টের যথাযথ কিন্তু বিকাশ কিন্তু করতে হবে। আরে আমরা তো খাওয়া দাওয়া করবো, চাকরি করবো, ঘরে যাবো, সে ঠিকই আছে, কিন্তু আমার যে আগ্রহ সোশ্যাল ওয়ার্ক, এটাকে আমার আগ্রহের ইন্টারেস্টের দিক রাখা উচিত। যারা সোশ্যাল ওয়ার্কের মধ্যে আছে তারা কিন্তু অতটা বিপর্যস্ত হয়ে পড়েনি। এরপর আমি খুব একটা ইম্পর্টেন্ট কথা বলবো, ওই অনেকটা ওই ট্যুরিজমের প্যাকেজের মতো একটা প্যাকেজ ধরতে পারবেন না। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন, আত্মসন্তুষ্টি। নাম্বার 2 হচ্ছে সেলফ কনফিডেন্স और सेल्फ रिलायंस, आत्मविश्वास। नंबर 3 হচ্ছে যে সেলফ ইভ্যালুয়েশন। আপনি সেলফ স্যাটিসফ্যাকশন মানে হচ্ছে আত্মসন্তোষ। যার আত্মসন্তোষ নেই, যে সবসময় লোভ করে, সে কিন্তু একটা অস্থির চিত্ততার মধ্যে পড়ে যায়। আপনারা হয়তো বলবেন যে যা কিছুই হোক তার মধ্যে আমি আত্মসন্তোষ থাকবো কেন? আমি কি ক্রমশ উঁচুতে উঠতে চাইবো না? অবশ্যই চাইব। আত্মসন্তোষ আর সংগ্রামের মধ্যে আত্মসন্তোষ মানে সংগ্রাম বিমুখতা নয়। আত্মসন্তোষ মানে হচ্ছে মনের একটা প্রশান্তিকে বজায় রাখা। অর্থাৎ যা আমার আছে তাতে আমি স্যাটিসফাইড, বাট আমি চেষ্টা করব আমার এই অবস্থাকে আমি আরো উন্নত করতে পারি। তার নাম হচ্ছে আত্মসন্তোষ। দেখুন, আত্মসন্তোষ যদি না থাকে তাহলে মানুষ অনেক কিছু থাকলেও কিন্তু তিনি একটা দুর্ভোগের মধ্যে চলে যেতে পারে। আমি যেহেতু এটা খুব আলোচনা হচ্ছে সেটাই বলছি, এটা অনেকেই সাধারণ মানুষের হয়, সাধারণ মানুষের কথা তো আলোচনা হয় না, সেলিব্রিটিদের কথা বেশি আলোচনা হয়। এই যে আমাদের সুশান্ত সিং, এই বা এই সমস্ত ইন্ডিয়া, এদের নিয়ে যে এখন ব্যাপারটা চলছে, যদি এখন এটা চেরাধীন
এবং শেষ কথা বলার সময় আসেনি। আরে তার তো কোনো অভাব ছিল না দিক থেকে, সে 4 লাখ টাকা আমি বাড়িতে ভাড়া ছিল, ওটা ইউরোপ তারা ঘুরতো, কটা মানুষ পারে, কিন্তু তাদের একটা খারাপ পরিণতির দিকে তারা এগিয়ে যায়। কেন? মানুষকে একটা জায়গায় কিন্তু একটা সেলফ স্যাটিসফ্যাকশন থাকা দরকার। সেলফ স্যাটিসফ্যাকশনটাকে রেখে সংগ্রামটা করা উচিত উঁচুতে ওঠার জন্য। আমি উঁচুতে উঠতে পারছি না বলেই আমি জীবন থেকে নিজেকে সরিয়ে নেবো, আমি অন্যরকম লোভের বশবর্তী হয়ে খারাপ কাজ করবো, এটা হলে কিন্তু মানুষের দিক থেকে মানুষ অবশ্যই বিপর্যস্ত হয়ে পড়বে। সুতরাং আত্মসন্তোষ থাকা দরকার। সেকেন্ডলি সেলফ কনফিডেন্স। কিন্তু সেলফ কনফিডেন্স থাকলে হবে না। অনেকে আত্মবিশ্বাসকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চায়, বড় বড় একটা প্রোগ্রাম করে। আমি যদি আজকে ভাবি যে আমি বর্ধমান শহরে একটা এইমসের মধ্যে একটা হসপিটাল করব, আমি কনফিডেন্ট, তাহলে হবে? হবে না। সেলফ কনফিডেন্স থাকা ভালো, কিন্তু সেটা আমার যে উইকনেস, আমার যে স্ট্রেংথ, তাকে সামনে রেখে আমাদের চলতে হবে। সেই জন্য সেলফ ইভ্যালুয়েশনের দরকার আছে, আত্মমূল্যায়ন। আমাকে আত্মমূল্যায়ন করতে হবে যে কোনটা আমি পারবো আর কোনটা আমি পারবো না। হোয়াট ইজ মাই উইকনেস অ্যান্ড হোয়াট ইজ মাই স্ট্রেংথ। এইবার তিনটেকে যদি আপনি একসঙ্গে একটা প্যাকেজ হিসেবে দেখেন, তাহলে জীবনে আপনি কোনো সমস্যার মুখে পড়বেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই তিনটিকে প্যাকেজ হিসেবে দেখেন যদি, সেটা হচ্ছে সেলফ স্যাটিসফ্যাকশন, সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ ইভ্যালুয়েশন। আত্মসন্তোষ, আত্মবিশ্বাস এবং আত্মমূল্যায়ন, এই তিনটিকে একসঙ্গে করে যদি আপনি জীবনকে পরিচালনা করেন এবং তার সঙ্গে যদি আরেকটু যোগ করতে পারেন, সেটা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্স। আমি নিশ্চয় অন্যকে সাহায্য নেব, কিন্তু শেষ পর্যন্ত আমি আত্মনির্ভর হব। এই চারটিকে যদি আমি এক যোগে রাখার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি কোনো সময়ই আপনি বিচ্যুত হবেন। আমি প্রায় শেষ করে ফেলেছি, আর আরেকটু বলতে পারি? আচ্ছা, তো এখন একটা কথা যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলবো, বিশেষ করে কলেজ স্টুডেন্টদের ক্ষেত্রে, যে তোমরা হয়তো অনেক সময় অবসাদগ্রস্ত হয়ে পড়ছো, অনেক সময় ডিমোটিভেটেড হয়ে পড়ছো। এটা মোটেই করবে না। তোমরা ঘরে যতটুকু থাকছো, সেই ঘরের এনভায়রনমেন্টকে তোমরা অর্গানাইজ করার চেষ্টা করো, স্টাডি এনভায়রনমেন্টকে অর্গানাইজ করার চেষ্টা করো, এবং তোমাদের জন্য বলবো তোমরা সেট স্মল গোলস, ডোন্ট গো ফর বিগ গোলস। তোমরা এখন ছোট ছোট যে উদ্দেশ্য, ছোট ছোট লক্ষ্যকে তোমরা স্থির করো। যদি তোমরা ছোট ছোট লক্ষ্যকে স্থির করতে পারো এবং ধীরে ধীরে এগিয়ে যেতে পারো, তাহলে কিন্তু তোমরা নিজেদেরকে, আমি বিশ্বাস করি, নিজেকে তোমরা অর্গানাইজ করতে পারবে, নিজেকে সঠিকভাবে পরিচালিত করতে পারবে। আমাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি ব্যাপারটা নিয়ে ভাববার চেষ্টা করবো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তো আমাদের যে সঞ্চালিকা রয়েছে তাকে আমি বলবো, তোমার কাছে যদি কোনো প্রশ্ন এসে থাকে এই বিষয়ে, তাহলে আপনারা নিঃসন্দেহে প্রশ্ন করতে পারেন। আমি আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকবার ধন্যবাদ জানিয়ে আপাতত আমাদের এই বক্তব্য শেষ করলাম। বন্ধু মহলকে আমি আমার আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আমার কিছু প্রশ্ন আপনার আছে, আমার প্রশ্ন একটা দর্শকেরও প্রশ্ন। সেটা দেখা যাচ্ছে এই লকডাউনের কারণে মানুষ, আমাদের যে গার্জেন, ঘরে গার্জেন, যেমন বাবা, সারাদিন ঘরে থাকতে থাকতে বাবা মায়ের মধ্যে খুঁটিনাটি ঝামেলা, ভাই বোনের মধ্যে খুঁটিনাটি ঝামেলা, এমনকি দেখা যাচ্ছে তার পরিবেশে একটা ছোট্ট ফ্যামিলি, মা বাবার কোনো সন্তান যেখানে থাকে, তারা খুব ভালো সুখে বসবাস করতো। দেখা যাচ্ছে এই লকডাউনের সময় এই ঝামেলা এতটাই বেড়ে যাচ্ছে যে সেই জিনিসটা পুরো বসে যাচ্ছে। এই মানসিক জগতের কারণে খুব ভেরি গুড কোশ্চেন ঋতুপর্ণা, তুমি খুব ভালো, খুব পার্টিনেন্ট কোশ্চেন করেছো। আমরা ডোমেস্টিক যে ভায়োলেন্সের কথা বলছি, সেটাই এটা হচ্ছে। দেখো, মানুষ যখন হিংসাশীল হয়ে যায়, কিছু মানুষের মধ্যে একটা হিংসার ব্যাপার থাকে, সেটা আলাদা ব্যাপার। তারা যে কোনো কাজে ক্রুদ্ধ একটা সেইভাবে ট্রিট করে। কিন্তু যে সমস্ত মানুষরা শান্ত প্রকৃতির ছিল, তারাও কিন্তু দেখা যাচ্ছে যে লকডাউন পিরিয়ডে ক্রমাগত কাজে থাকতে থাকতে তাদের মধ্যে বিভিন্ন সংঘর্ষ আছে। কারণ মানুষ যখন কাছে থাকে পাশাপাশি, তখনই একে অপরকে ভালো চিনতে পারে। কিন্তু এখানে কেন হচ্ছে এরকম না, তারা তাদের কাজগুলো বাইরে দৌড়ে করতে পারছে, বা নিজেদিকে কীভাবে সংসার করে মোটিভেট করতে হবে সেটা জানে না। সিচুয়েশন নিয়ে কীভাবে চেঞ্জিং যে সিচুয়েশন, পরিস্থিতিটা পরিবর্তিত হয়ে গেছে। আমি আমার ঘরে যেটা করলাম, আমি জীবনে সত্যি করে বিভিন্ন কারণে
করবো না বলে না, আমি ঘরে কাজ করতাম না, কোনদিন বাসন আমি মাজিনি, কোনদিন ঝাড় আমি দিইনি, কিন্তু আমি এই কাজগুলোকে খুব ভালোবেসে গ্রহণ করলাম। প্রথমে অসুবিধা হচ্ছিল, আমার কাজের কেউ বন্ধ করা হচ্ছিল, তো তখন আমি আমাকে মোটিভেট করতে পারবো, অর্থাৎ আমার মনের যেটা দুঃখ বা চিন্তা বা হতাশা সেটা ধীরে ধীরে কেটে যেতে পারে। সুতরাং ঘরের কাজে যদি ভাগ করে নেন, সিচুয়েশনটাকে যদি চেঞ্জ করেন, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যদি ছোটো ছোটো লক্ষ্য স্থির করেন, তাহলে আমার মনে হয় আপনাদের এই ডোমেস্টিক যে ভায়োলেন্স সেটা অনেক বেশি দূর হয়ে যাবে। আর যারা বাইরে যেতে পারছেন না, তারা এই নিউ নর্মাল সিচুয়েশনে আপনারা তো যারা ব্যবহার করেন অনলাইন বিভিন্ন ব্যবস্থা, সেগুলো ব্যবহার করতে পারেন, সেগুলো ব্যবহার করুন। ঘরের মধ্যে থেকেই কিন্তু নতুনভাবে আমাদের পরিবেশটাকে কিন্তু আমরা সাজাতে পারি। যাদের সে সুযোগ নেই, তারা খুব ক্লোজ এরিয়ার মধ্যে যাতে নিজের জীবনকে সুন্দরভাবে করতে পারে। অবশ্যই একটা প্রবলেম, সেই প্রবলেমটা আমাদের দূর করতে হবে, মনকে স্ট্রেংথ করতে হবে, এটি আমাদের প্রবলেম। এই মানসিক দ্বন্দ্ব তার জন্য দুর্বল কিন্তু ওষুধ খেতে হবে না, যেটা কোনো মেডিকেশন বা কাউন্সিলিংয়ের মাধ্যমেও করতে পারবে। এটাও খুব ভালো প্রশ্ন। দেখুন, আমাদের শারীরিক অসুখ হলেও আমি চট করে কখনোই বলবো না যে ওষুধ খেতে না, শুধু মানুষের ওষুধ খেতে না। আমি কেন ওষুধ খাবো? আমার যদি প্রবলেম না থাকে বা আমার ছোটোখাটো প্রবলেম যদি সেরে যায়, তাহলে শারীরিক সমস্যার ক্ষেত্রে টুক করে ওষুধ খাওয়া, আমার কিছু একটু এলো হলো আমি অ্যান্টাসিড সম্বন্ধে করবো, কেন আমি একটু জল খেয়ে যদি দেখি যে আমার সে ডাইলুট হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কয়েকবার জল খাওয়ার ফলে আমার ডাইলুট হয়ে যাচ্ছে, তাহলে আমি চট করে অ্যান্টাসিড খাবো, কিন্তু আমার হাতের কাছে আছে বলে আমি এক অ্যান্টাসিড খেয়ে নিই। এটা ঠিক নয়। ঠিক মানুষের ক্ষেত্রেও তাই। আমার যদি কোনো প্রাথমিক সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাটা আমি আমার বন্ধুকে বলি যে আচ্ছা এইরকম একটা সমস্যায় আমি ভুগছি, একটা মানসিক দ্বন্দ্ব হচ্ছে, হোয়াট টু বি ডান, আমার কী করা উচিত, কী করতে পারে। আমার প্যারেন্টসকে বলি, আমার অন্য আত্মীয়স্বজনকে বলি। এরপরও যদি কোনো কারণে জিনিসটা খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, যেমন স্বাস্থ্য শারীরিক ক্ষেত্রে যেমন আমাদের ওষুধ খেতে হয়, ডাক্তারকে যেতে হয়, তেমনি আমি অবশ্যই বলবো যে ধরুন যেমন ডিপ্রেশন, অবসাদকে দেখুন সবসময় মানসিক অবস্থাকে প্রবলেমকে ওভারকাম করে নিজেকে চেষ্টা করতে হবে। যদি না করেন তাহলে কিন্তু কোনোদিনই মানসিক অবস্থাকে ওভারকাম করতে পারবেন। তবু যদি মেডিকেশনের দরকার হয় তাহলে নিতে হবে, মানে টাইমে নিতে হবে, 2-1 মাস 4 মাস বা ডাক্তার যেরকম বলবেন। আমি আপনাদের অ্যাসিওর করতে পারি যারা খুব প্রবলেমে ভুগছেন, যেমন অবসর মানে কোনো কিছুতেই আনন্দ পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না, ঘুমোতে পারছেন না, বুকের মধ্যে একটা চাপ যন্ত্রণা, কিছুতেই কোনোভাবেই আপনি এড়াতে পারছেন না, তখন আপনি ডাক্তারের শরণাপন্ন হতে পারেন, সাইকিয়াট্রিস্ট। এবং এত গুড মেডিসিন আছে কি বলবো আপনাদের, যে আপনি যদি 2 মাস একটানা খান তাহলে আপনার কোনো প্রবলেম, যে ডিপ্রেশন ছিল সেই ডিপ্রেশনটা আস্তে আস্তে চলে যাবে। তবে এটা যখন আপনার প্রয়োজন হবে, কাউন্সিলিংয়ে যখন আপনার কাজ হবে না, তখন ইউ ক্যান ইউজ দোজ মেডিসিন। নেক্সট কোশ্চেন। একই পরিবারে বা একই জায়গায় একজন মানুষ স্বাভাবিকভাবে সবল এবং আরেকজন মানুষ দুর্বল, এটার কারণ দেখো, ম্যান ইজ দ্য প্রোডাক্ট অফ বোথ হেরিডিটি এন্ড এনভায়রনমেন্ট। একটা মানুষ কিন্তু তার বংশগতি এবং পরিবেশে যুগ্ম একটা ফল। আমি কিছু নিয়ে এসেছি, আমি কিছু পাচ্ছি পরিবেশ থেকে, কিছু নিয়ে আমি এসেছি শারীরিক ক্ষেত্রেও। একজন আমি হাজার চেষ্টা করলেও তো আমি পেলের মতো ফুটবলার হতে পারবো না। পেলে জিনগতভাবে কতগুলো জিনিস দিয়ে এসেছে, এটা আমার পক্ষে সেটা সম্ভব। যতই চেষ্টা করি আমি দিনের পর দিন চেষ্টা করি, সেটা হবে না। মনের ক্ষেত্রেও তাই, আমার জেনেটিক যে মেকআপ সেটা একটা ব্যাপার, কিন্তু এনভায়রনমেন্ট থেকে ইউ ক্যান অ্যাকোয়ার মেনি থিংস ফ্রম ইউর এনভায়রনমেন্ট। আপনি যদি আপনার পরিবেশকে পাল্টে দেন, আপনার পরিবেশকে চেঞ্জ করেন, পরিবেশকে পরিবর্তন করেন, তাহলে কিন্তু আপনি অনেকটা এই থেকে মনকে সবল করে তুলতে পারেন। ওইটা আমি যেগুলো বললাম, যারা মনে এতক্ষণ আমি সেটাই বললাম যে যারা মানসিক দিক থেকে দুর্বল, তারা এই সমস্ত উপদেশগুলো ফলো করে, পরামর্শগুলো ফলো করে তাদের মনকে কিন্তু চাঙ্গা করতে পারে। আর এই আলাদা কোশ্চেন, মানসিকতার এই মানসিকতা জন্মসূত্র থেকে পেয়ে থাকে না কোনো পরিবেশগত দিকেও পায়? ওইটা বললাম কিছুটা, ঠিকই বলেছো। জন্মসূত্র থেকে পেয়ে থাকে, কিছু জন্মসূত্র থেকে পেয়ে থাকে, তার একটা জিন
অর্থাৎ মানুষ তো 23 ক্রোমোজোমস ফ্রম ফাদার অ্যান্ড 23 ক্রোমোজোমস ফ্রম মাদার, এইটা নিয়ে কিন্তু বাবার কাছ থেকে 23টা ক্রোমোজোম, মায়ের কাছ থেকে 23টা ক্রোমোজোম নিয়ে একটা শিশু জাইগট প্রথম তৈরি হচ্ছে। তার মধ্যে বিভিন্নভাবে অনেক কোয়ালিটি সুপ্ত অবস্থায় রয়েছে, সেইটার সময়োচিত বিকাশ হয়। কিন্তু সেটা তো আমাদের কিছু করণীয় নেই, সেটা আমি যা পেয়েছি সেটাই হবে। কিন্তু এটা এনভায়রনমেন্টের মধ্যে থেকে এনভায়রনমেন্টকে পরিবর্তন করে, অনেক চেষ্টা করে, অনেক কিছু সাধ্য সাধনা করে কিন্তু আমি আমাদের মনকে, বুদ্ধিকে অনেক উন্নত করতে পারি। অর্থাৎ পরিবেশ এবং বংশগতি দুটোরই আমাদের জীবনে খুব ভালো প্রভাব আছে। বলো। দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বন্ধ আছে, তো সারাদিন বসে বসে অনলাইন ক্লাস করতে করতে স্টুডেন্টদের মধ্যে দেখা যাচ্ছে যে বিরক্তির ভাব চলে আসছে। তারা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ছে, মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছে, সেরকম পড়াশোনার মনোযোগ পর্যন্ত দিতে পারছে না। তো তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য কিছু বলবো। খুব ভালো, তুমি একজন স্টুডেন্ট, সুতরাং তুমি এই প্রশ্নটা করেছো, আমি খুব খুশি। তো একটা ব্যাপার হচ্ছে যে এটা খুব স্বাভাবিক, আমিও কষ্টে আছি, তুমিও কষ্টে আছো, আরও 5 জন লোক কষ্টে আছে দিনের পর দিন বাড়ির ভেতর থেকে, স্টুডেন্টরা তো আরও কষ্টে আছে। কিন্তু কষ্টে থাকলেও আমাকে যেটাকে বলা হচ্ছে, যে টার্মটা এখন ব্যবহার করছে নিউ নর্মাল, তুমি মানুষের সাথে অতটা মিশবে না, কিন্তু তুমি তো ভার্চুয়ালি মিশতে পারো। You can talk with your friends virtually. You can talk with your fellow students virtually. Through online, you can contact. সুতরাং তুমি একবারে কন্ট্যাক্ট লেস তো হবে না, এবং তুমি এইভাবে ভার্চুয়ালি তুমি আগেই করতে এবং এই নিউ নর্মাল সিচুয়েশনে তোমাকে অভ্যস্ত হতে হবে। এটা ঘটনা, এটা অ্যাকসেপ্ট করতে হবে। ইউ মাস্ট অ্যাকসেপ্ট দিস। আগের মতনই সব এখনই হয়ে যাবে, এটা তুমি যদি ভাবো তাহলে ভুল, গোটা বিশ্ব পাচ্ছে। সুতরাং শিক্ষাক্ষেত্রে তুমি তোমার পরিবেশ এবার কী করবে তুমি না, আমি বলে নাম্বার 1, ইউ অর্গানাইজ ইউর হোম এনভায়রনমেন্ট, নতুনভাবে তৈরি করো। তোমার হোম এনভায়রনমেন্টের মধ্যে যেহেতু বেশি থাকতে হচ্ছে, সেহেতু স্টাডি রুম যদি তোমার থাকে, তাহলে সেইটাকে একটু রিঅর্গানাইজ করো, যাতে খুব একটা গোলমাল না হয়, না হয়, সেগুলোকে ডিস্ট্রাক্টিং স্টিমুল যেগুলো রয়েছে, অত শব্দ টব্দ হ্যান্ড ফ্যান সেগুলো যাতে মুক্ত করা যেতে পারে। তুমি ইউ মেক ইউ রুটিন অ্যান্ড এভরি মর্নিং তুমি ইউ মেক এ গুড স্টার্ট। যদি মর্নিংয়ে গুড স্টার্ট করতে পারো, দেখবে আস্তে আস্তে ধীরে ধীরে তোমার সমস্যা কেটে যাচ্ছে। এবং আমি বলবো, ইউ সেট স্মল গোলস, ডোন্ট গো ফর বিগ গোলস। এখন তুমি বড় বড় লক্ষ্যকে সামনে রাখবে না, সিচুয়েশন যেমন সেই অনুযায়ী ছোট ছোট লক্ষ্যকে সামনে রেখে তুমি নিজেকে মোটিভেট করো, তাহলে কিন্তু আস্তে আস্তে তুমি এই নতুন সিচুয়েশনের সাথে পরিস্থিতির সাথে মেলাতে পারো। তোমরা স্টুডেন্ট, তোমাদের উপর জাতি দেশ ভরসা করে, তোমরা কেন এত সহজে ভেঙে পড়বে? নতুন সিচুয়েশনের সাথে তুমি নিজেকে নিশ্চয়ই মানিয়ে নিতে পারো। এটা আমি এক্সপেক্ট করি। ডোমেস্টিক ভায়োলেন্স তো ওই যে বললাম, যে মানুষ যখন ভায়োলেন্স কেন আসে, মানুষ যখন তুমি যখন ফুটফুটে মেজাজে থাকো, তখন তোমার ভায়োলেন্স আসবে না। তোমার মনে যখন আনন্দ থাকবে, তখন তোমার ভায়োলেন্স আসবে। যখন তোমার মনে হতাশা আসবে, তখন সেই হতাশাকে দূর করার জন্য তুমি হিংসার আশ্রয় নেবে। তো সেই হতাশাকে তোমার জয় করতে হবে, এবং পারিবারিক কাজে তোমাকে নিযুক্ত করতে হবে, এবং নিজেকে মোটিভেট করতে হবে বিভিন্ন রকম কাজে, যতটুকু তোমার স্কোপ আছে। যেটা আগেও আমি এটা তুমি বললাম, তার এর ফলে ধীরে ডোমেস্টিক ভায়োলেন্স অবশ্যই অবশ্যই আমাদের পরিবেশকে পরিবর্তন করে আমরা ম্যাজিক্যাল রেজাল্ট পেতে পারি। আমি একটা জায়গায় গিয়ে খুব জায়গাটা দেখলেই আমার খুব কষ্ট হয়, কারণ একটা দুঃখের ঘটনা ঘটে যায়। আমরা সেখান থেকে নড়তে পারছি না, আমার কেবল সেই বেদনালয়ের স্মৃতি মনে পড়ছে। তার জন্য দুঃখ অ্যাভয়েডেড সিচুয়েশন, এটা বারবার আমি অনেকে সেইটাতেই বারবার দেখতে পাই না। তোমাকে তো জীবনে তুমি নিশ্চয়ই তোমার শোক দুঃখ তোমাকে ব্যথা দেবে, কিন্তু তাকে বুঝতে হবে, জীবনের মূল স্রোতে তোমাকে থাকতে হবে। সুতরাং আমি বলবো অ্যাভয়েড সিচুয়েশন, এবং যেখানে তোমার এনভায়রনমেন্টকে চেঞ্জ করার সুযোগ আছে, চেঞ্জ দ্য এনভায়রনমেন্ট। তোমার যাদিকে মনে হচ্ছে কোনো একজন ঘরে সবসময় তোমার সাথে খিটিমিটি হচ্ছে, আমি বলবো দেখো খিটিমিটিটাকে তার সাথে তুমি ফ্রেন্ডশিপ করো, তুমি তোমার আত্মহত্যার ফলতে দেবো না,
বলে আরে আমরা কেন এরকম করছি, এসব আমরা একসঙ্গে যদি চলে দেখি না কীরকম ভালোভাবে চলতে পারি। অর্থাৎ এনভায়রনমেন্ট নিচ্ছি, এনিমির মধ্যে থেকে ফ্রেন্ড তৈরি করো, মানুষকে উদ্বুদ্ধ করো এবং নিজের পরিবেশকে যত রকমভাবে অনেক রকম পরিবর্তন আসে, সেগুলো সবগুলো এখন বলা যাবে না। পরিবেশকে আমি বিভিন্নভাবে পরিবর্তন করে আমাদের কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই পেতে পারি। দীর্ঘদিন ধরে দেখছি ঘরে থাকতে থাকতে মানুষের মধ্যে অলসতা চলে এসেছে। এই অলসতার জন্য অনেকে অনেক কাজ করতে পারছে না। এই অলসতা থেকে বেরোনোর জন্য কি করা যায়? খুব স্বাভাবিক, যদি কোনো যন্ত্র তুমি না চালাও তাহলে সেই যন্ত্রে চালালে তুমি পাম্প, একটা পাম্প ঘরে যে জল তোলে, সেই পাম্পটাকে যদি তুমি 2 মাস বাদে চালাতে যাও দেখবে আর ঘুরছে না, কারণ সে আর লোডিংয়ের মধ্যে নেই। মানুষের হিউম্যান বডিটা বেশি, সে দিন যদি বসে থেকে বসে থাকতে থাকে, সেই তার মধ্যে অবস্থা পেরিয়েছে। সুতরাং তোমাকে কর্মের মধ্যে নিজেকে পড়তে হবে। তবে একটা ব্যাপার আছে, এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম, সেটা অন্য কোনো আমি নিশ্চয়ই বলবো, এটা একটা বিশাল প্রবলেম, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রোক্রাস্টিনেশন। অর্থাৎ কিছু কিছু ব্যক্তি আছে যারা অলসতা থেকে একটা ঢাল তৈরি করে, তাকে যদি বলে এই কাজটা করার পথে 5 মিনিট বাদে করি, 5 মিনিট ধরে ছোটো কিনে করলি, ওটা আজকে থাক, ওটা বলে বিকেলবেলায় করবো। হ্যাঁ, ও কাজটা করলি বিকেলবেলায় বলা হলো না, ওটা কালকে করবো। অর্থাৎ সবসময় জিনিস থেকে পিছিয়ে নিয়ে যাওয়ার একটা মানুষের এটা একটা, যখন এটা একটা রোগে পরিণত হয়ে যায়, তখন তাকে কিন্তু ভালোভাবে কাউন্সিলিং করতে হবে। আর যে অলসতা আমাদের মধ্যে এখন জন্মগ্রহণ করেছে, সেটা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যখনই কাজের মধ্যে নিজেকে যুক্ত করে দেবো, তখন অবশ্যই সেগুলো কেটে যাবে। এটা একটা গ্রেট প্রবলেম হয়ে দাঁড়াবে। কিন্তু অলসতা যাদের মনের মধ্যে স্থায়ীভাবে বাসা বেঁধে গেছে, তাদেরকে ডিফারেন্টলি কাউন্সিলিং করার প্রয়োজনীয়তা আছে। আজকে আমার প্রশ্ন এখানেই শেষ। আমি ধন্যবাদ জানাতে ডক্টর ভীষণ মুখোপাধ্যায়কে, যে আপনি আপনাদের এখানে এসে আপনি আমার দর্শকদের উদ্বুদ্ধ করেছেন আপনার কথার মাধ্যমে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মনে করে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করবেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন। ধন্যবাদ।